পাথরটা কি মানে সামান্য এতটুকু কোনো জিনিস যেটা হঠাৎ করেই মানে কেউ খামসা দিয়ে উঠে নিয়ে চলে গিয়েছে ওখান থেকে? বিষয়টা কি এরকম? জি, জি, আমি কুয়েত থেকে যুক্ত হয়েছি। আমাদের আলোচনার বিষয়বস্তু তো আপনি দেখেছেন, সিলেটে পাথর চুরি নিয়ে বিএনপিকে পিছিলা পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই পিছিলা নিউ ইয়র্ক আপনি চিনেন। এই জি যে পরামর্শ দিয়েছে এই নিয়ে আমি কথা বলেছি, আর অনেক দর্শকরা কমেন্টসও লিখেছে। তো সেখান থেকে আপনাকে আমি অনুরোধ করব যে আপনার মন্তব্যটা দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। ইকো কসবা টিভি, কেটিভি 24 এর আজকের এই মুহূর্তে যেসব দর্শক শ্রোতা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা এমন একটা দেশে আমরা বসবাস করছি। আপনার কথাগুলো শুনছিলাম যে যেই কথাটা আমার বিপক্ষে যাবে সেটাই আমার জন্য কষ্টকর। আমি আমার কথায় যদি এখন মানে জামাতের বিপক্ষে যায় তাহলে জামাত আমাকে বিএনপির ট্যাগ লাগাবে, আর যদি বিএনপির বিরুদ্ধে যায় তাহলে জামাত ট্যাগ লাগাবে। এই অবস্থায় আমরা বসবাস করছি। আপনি দীর্ঘদিন ধরে এই চ্যানেলের মাধ্যমে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন, সেই সময় কথা বলেছেন, সেই সময় আমরাও আপনার সহযোগিতায় কিছু কথা বলেছি। পাথর চুরির যে বিষয়টি বাংলাদেশের মানে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে পাথর চুরি, পাথরটা কি মানে সামান্য এতটুকু কোনো জিনিস যেটা হঠাৎ করেই মানে কেউ খামসা দিয়ে উঠে নিয়ে চলে গিয়েছে ওখান থেকে? বিষয়টা কি এরকম? বাংলাদেশে যে এখন যারা প্রশাসনে আছে, যাদেরকে মানে এই যে বর্তমান যে গভর্নমেন্ট চলতেছে বা চালাচ্ছে, তাদেরও তো কিছু দায়িত্ব ছিল। যেই প্রশাসন এই দেশটা পরিচালনা করছে এখন, যেই প্রশাসনের মাধ্যম দিয়ে এই দেশটা পরিচালিত হচ্ছে, তাহলে সেই প্রশাসনেরও তো কিছু দায়িত্ব ছিল। আপনি যদি লক্ষ্য করেন গতকাল রাত্রিতেও এটিএন টিভির একটা নিউজে দেখলাম যে তারা দেখাচ্ছে সম্ভবত 15 কিলোমিটার ধরে গাড়ি সাজানো আছে এবং পাথরগুলো লাইন করা আছে, ট্রাক গুলো সাজানো আছে। এখন প্রশ্ন হচ্ছে 100-র বেশি ট্রাক ছিল আমার মনে হয়। কালকে রাতে আমি দেখেছি, ওই ভিডিওটা আমি দেখেছি। ওরা 15 কিলোমিটার বলতেছে, ওরা সংখ্যা বলেনি, 15 কিলোমিটার ধরে গাড়ি সাজানো আছে। তাহলে এতগুলো গাড়ি এইভাবে সাজানো আছে, সেই অবস্থায় লাইভ চলতেছে, মিডিয়ায় নিউজ হচ্ছে, আরো কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা বলা হচ্ছে। তারপরও প্রশাসন, সেখানকার যে স্থানীয় প্রশাসন সহ সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট উপদেষ্টা, তারা কি করছিল, তাদের কাজটা কি, মানে বাংলাদেশে এই মুহূর্তে তাদের দায়িত্বটা কি যে এত কিছু হওয়ার পরও সেখান থেকে পাথর এখন পর্যন্ত যাতেই আছে। মানে কোনো একটা সমস্যা হওয়ার পর আজকে নিউজ দেখতেছি যে 3 জনের তদন্ত কমিটি গঠন হয়েছে। মানে সবকিছু উদ্ধার হয়ে যাওয়ার পর, মানে তুলে নিয়ে চলে যাওয়ার পর এখন তদন্ত কমিটি হবে। গতকাল দেখলাম যে বিএনপির একজনকে এই সংশ্লিষ্টতার কারণে তাকে তার বিএনপির সকল পদ থেকে তাকে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই যদি হয় অবস্থা, প্রথমত এই দায়িত্ব অবশ্যই প্রশাসন এড়ায় যেতে পারে না, তাদেরও দায়িত্ব ছিল এটাকে নিয়ন্ত্রণ করার। যদি প্রশাসন এমন হয় যে না, প্রশাসন এগুলো করতে গেলে তার বউ বাচ্চা, তার চাকরি, তার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যদি এই অবস্থা হয় তাহলে সেটাও তার ক্লিয়ার করা দরকার যে কার এত বড় শক্তি, কার এত বড় শাসন মানে ক্ষমতা রয়েছে, যার কারণে এত কিছু হওয়ার পর সেখান থেকে এখন পর্যন্ত পাথর চলে যাচ্ছে। সেগুলো আটকানোর ব্যাপারে, বাংলাদেশের এই যে একটা সম্পদ শেষ হয়ে যাচ্ছে এটাকে আটকানোর ব্যাপারে তাদের কোনো প্ল্যান পরিকল্পনা বা এখন পর্যন্ত তাদের কোনো বিবৃতি নেই। আজকে বিবৃতি হচ্ছে যে তারা 3 জনের একটা কমিটি দিয়েছে, দিয়ে সেটাকে তদন্ত করতেছে। এখানে তদন্ত কি করবেন ভাই? তদন্ত, একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে তদন্ত কমিটি গঠন হয়। আমরা দেখেছি সচিবালয়ে আগুন ধরেছিল, সেই আগুন ধরার পর একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। আপনি জানেন সেখানকার শেষ রিপোর্টটা কি? আমরা দেখেছি সেই এই গত 5 আগস্ট, গত বছরের 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত নিয়ে যে ঘটনাগুলো যেখানে ঘটেছে, এই তদন্ত কমিটি আমরা কখনো এই রিপোর্ট পাবো? এখান থেকে আমার যে মেসেজ, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আফসোসের এবং কষ্টের জায়গা হচ্ছে প্রশাসন কেন এটাকে শক্ত হাতে দমন করলো না। আমি প্রথমেই বলেছি যে পাথরের এই খনিটা, পাথরের এই জায়গাটা সামান্য কোনো জায়গা নয় যে হুট করে তুলে নিয়ে চলে গিয়েছে, এতদিন ধরে তুলতে আছে এখন পর্যন্ত। তাদের ব্যাপারে আসলে প্রশাসন কেন সিদ্ধান্ত নিল না, এটার প্রশ্ন আমরা কার কাছে করবে? এই প্রশ্নের জবাব কে দিবে? মাসুক ভাই, যদি আপনার কারো কাছে জানার থাকে তাহলে করতে পারেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলো এখন যদি আমরা এরপরের যে কথাটি বলবো যে বিএনপি একজনকে তার সকল পদ থেকে কি করলো, যে
প্রত্যাহার করে তাকে বহিষ্কার করলো। এখন এই বহিষ্কার দিয়ে বিএনপি আসলে কতটুকু দায় নিতে পারবে, এবং পিছিলা যে কথাটি বলেছে তার সেই কথার মধ্যে যদি আসে যে তারা এই যে লুটপাট করে খাওয়া, তারা এটা খাবে, এখন এটার বিরুদ্ধে যদি কথা বলা হয়, এগুলো এই প্রশাসন, যে প্রশাসন ওখানে পাথর নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই এলাকাতে নির্বাচন হলে ওই এলাকার নির্বাচনের সেই কেন্দ্রগুলো কিভাবে মানে নিয়ন্ত্রণ করবে, এই কথাগুলো বলে যখন বর্তমান মানে শুধুমাত্র বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো যখন বলতেছে যে আরো কিছু সংস্কার প্রয়োজন, যে সংস্কারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা দরকার, তখনই বিএনপির ভাইয়েরা বলতেছে যে না, আসলে এরা নির্বাচন চাচ্ছে না, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা একের পর এক আপনাদের দায়িত্বশীলদেরকে, আপনাদের নেতাদেরকে বহিষ্কার করতেছেন। বহিষ্কার করার পর যখন এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, তারপরে আবার সে তার জায়গাতে ফিরে আসতেছে। এর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের সামনে আমাদের জন্য যে কি অবস্থা, মানে কি অপেক্ষা করেছে, এটি আল্লাহ ভালো জানে। আমরা আসলে হতাশ, বাংলাদেশের বর্তমান সিচুয়েশন আমরা হতাশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম, চমৎকার কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।